আমি ঘাড় নাড়লাম। লোকটি বলল, ও, আমার নাম পরাণ। আমি এইখানেই থাকি। ঘরে বড্ড গরম, তাই স্টেশনে শুতে আসি। লোকটির কথা শুনে আমি তো অবাক। বলে কি এই লোকটি, ঘরে গরম বলে স্টেশনে? এই লোক বদ্ধ উন্মাদ। কথাটা মনে হতেই ভয় আরও বেশ কয়েক গুণ হয়ে চেপে বসল আমার উপর। জানিসই তো অয়ন, ভূতের থেকে পাগলের ভয় বেশি। আমার কথা শুনে অয়ন মাথা নেড়ে বলল, তারপর? লোকটির কথা শুনে আমি কোনো উত্তর দিলাম না। ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে খেতে শুরু করলাম। লোকটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। এই আলো অন্ধকারে লোকটিকে ভালো করে দেখারও উপায় নেই। শুধু এইটুকু বুঝতে পারছিলাম লোকটির মুখমণ্ডল ছাড়া বাদ বাকি আপদ মস্তক চাদরে আবৃত। চোখ আর মুখ অস্পষ্ট। তবে যেটুকু বুঝলাম তার গাল ভর্তি দাড়ি। চোখের চাহনিও বড় অদ্ভুত। হঠাৎ করে লোকটি বলে উঠল, আমায় একটা বিস্কুট দেবেন? খুব খিদে পেয়েছে। অগত্যা আমি পুরো বিস্কুটের প্যাকেটটা এগিয়ে দিলাম তার দিকে। লোকটি তখন একটা অদ্ভুত কথা বলল, আপনি ছুঁড়ে দিন, আমি নিয়ে নেব। লোকটি আর আমার মধ্যে 15 হাতের দূরত্ব। আমি ছুঁড়ে দিলাম তার দিকে বিস্কুটের প্যাকেটটা। বিস্কুটের প্যাকেট হাতে পেয়ে তার মুখের কি অভিব্যক্তি হয়েছিল তা এই আধারে বোঝার উপায় ছিল না। লোকটি একটি বিস্কুট মুখে পুরে বলল, জানেন, আমারও একটা পরিবার ছিল। বাবা মা, বউ, ছেলে মেয়ে সবাই ছিল। আমি বেঞ্চে হেলান দিয়ে ব্যাগটা পাশে রেখে লোকটির কথার প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, ছিল বলছেন কেন? কারণ তারা আর কেউ বেঁচে নেই। লোকটির কথা শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি বললাম, ওহ, খুব দুঃখিত হলাম। তা ওনারা মারা গেলেন কিভাবে? সে অনেক কথা, আপনি শুনবেন। আমি ভেবে দেখলাম ট্রেন আসতে এখনো অনেক দেরি। আর টাকা ভর্তি ব্যাগকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না, তাই সময় কাটানোর জন্য এটাই মোক্ষম উপায়। আমি বললাম, শুনবো, বলুন। লোকটি একটু কেশে বলতে শুরু করলো, আমি আগে চাকরি সূত্রে কলকাতায় থাকতাম সপরিবারে। তারপর হঠাৎই আমার চাকরিটা চলে যায়। অনেক খোঁজার চেষ্টা করি চাকরি খোঁজার, কিন্তু কলকাতার বড় শহরগুলোতে আমার চাকরি কোনোভাবেই যেন জোগাড় হচ্ছিল না। আধুনিকতার ছোঁয়ায় আমাদের মতন সেকেলে লোকগুলো যেন কোম্পানির জন্য একটা আস্ত আবর্জনায় পরিণত হতে শুরু করলো। আমার সাথে অনেকর লোকের চাকরি চলে যায়। প্রায় মাস দুয়েক অনেক চেষ্টা করার পরেও যখন কিছুই জোটাতে পারলাম না, তখন এক প্রকার বাধ্য হয়েই ফিরে এলাম এই গ্রামের বাড়িতে। এই বাড়িতে অবশ্য বাবা মা আগে থেকেই থাকতেন। আমি আর আমার স্ত্রী ও ছেলে এসে জুটলাম। ওইটুকু খাবার, তার উপর 5 জন প্রাণী। স্বাভাবিকভাবেই ভাড়ারে টান পড়ল। বেরিয়ে পড়লাম মজদুরি করতে। সারা দিন চড়া রোদে খেটে বাড়িতে যখন ঢুকতাম, তখন শরীরে আর কিছুই অবশিষ্ট থাকত না। এইভাবেই কাটতে লাগলো। দিন দিন যেন মাথাটাও গরম হতে শুরু করলো। একটু কিছুতেই হঠাৎ হঠাৎ রেগে যেতাম। শরীরের কষ্ট লাঘবের জন্য মদ্যপান শুরু করলাম। শেষে এমন অবস্থা হলো যে লোকে মজদুরের বদলে মাতাল বলেই বেশি চিনত আমায়। এইটুকু বলে লোকটি থামল। তারপর গোটা তিনেক বিস্কুট পুড়ে নিল মুখে। চিবিয়ে জল খেয়ে ফের শুরু করলো বলতে। আমি এই ফাঁকে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিলাম কটা বাজে। রাত 3:30টে। লোকটি বলল, এইভাবে কেটে গেল কয়েক মাস, কয়েক বছর। হঠাৎই একদিন কি যে হলো, বাড়ি ফিরে কি একটা কথায় সবার সাথেই আমার ঝগড়া হয়ে গেল। আর মাথা গেল আগুন হয়ে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাড়িতে থাকা একটা চপার নিয়ে এক ধার দিয়ে সবার গলা কেটে দিলাম। ফিনকি দিয়ে বেরোতে লাগলো রক্ত। উফ, কি রক্ত, কি রক্ত! ঘরের মেঝে, দালান ভেসে যেতে লাগলো রক্তে। আমি পাথরের মতন দাঁড়িয়ে দেখতে থাকলাম। চোখের কোণে এক চিলতে হাসি। লোকটির শেষ কথাগুলো শুনে আমি অনুভব করলাম আমার শিরদাঁড়াটা যেন শিরশির করে উঠছে। সারা শরীর দিয়ে নেমে গেল মুহূর্তের মধ্যে ঠান্ডা কনকনে রক্তের স্রোত। ভয়ে আমার গলা শুকিয়ে ওঠার জোগাড়। আমি আর ওখানে বসে থাকতে পারছিলাম না। লোকটি বলে চলল, তারপর খুনগুলো করে আমার খুব একটা দুঃখ হয়নি, আবার আনন্দও পাইনি। ঠিক কি যে অনুভূতি হয়েছিল বলে বোঝানো যাবে না। অতঃপর লাশগুলোকে আমার বাড়ির নিচে মাটিতে পুঁতে দিলাম। আর সেই দিন থেকেই বাড়িতে কিছুতেই ঘুমোতে পারি না, বুঝলেন। বড্ড গরম লাগে আমার। মনে হয় কেউ যেন সারা শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে। উফ, অসহ্য যন্ত্রণা। আমি মনে মনে হরিনাম জপ করতে লাগলাম। এখন বদ্ধ উন্মাদের পাল্লায় পড়লাম আমি। সারা শরীর আমার কাঁপছে। পা দুটো যেন ভারী হতে হতে অবশ হয়ে আসছে।
মনে এই আতঙ্ক গ্রাস করলো, আমি হাঁটতে পারবো তো? বুকের ভিতরের হৃৎপিণ্ডটাও ভয়ে ব্যাকুল হয়ে উঠেছে। আমি কোনো রকমে ঢোক গিললাম। ঠিক সেই মুহূর্তেই কান ফাটানো একটা আওয়াজ আমায় প্রায় চমকে দিল। আর একটু হলেই বোধহয় আমার আত্মারাম খাঁচা ছেড়ে পালাতো। ট্রেনের ঘোষণা হচ্ছে, আপ শিয়ালদা ট্রেন আসছে আর 15 মিনিটে। বুকের মধ্যে যেন হঠাৎ করেই জীবনী শক্তি খুঁজে পেলাম আমি। আমি বেঞ্চ ছেড়ে উঠতে যেতেই লোকটি বলল, জানেন, এই কষ্ট আমি আর সহ্য করতে পারিনি। তাই একদিন আমি বাড়ির ওই সিলিংয়ে গামছা বেঁধে ঝুলে পড়লাম। খুব কষ্ট হয়েছিল প্রথমে, একটু কাঁপুনি এসেছিল, কিন্তু বিশ্বাস করুন কয়েক সেকেন্ড পরেই এক অপার শান্তি এসে জড়িয়ে নিল আমায়। আমার মুখ ততক্ষণে হাঁ হয়ে গেছে। আমার ব্যাগটা হাত থেকে শব্দে খসে পড়ে গেছে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি ওই আপাদমস্তক ঢাকা ছায়ার দিকে। লোকটি কি মজা করছে? বুকের ধরফরানি ক্রমেই বেড়ে যাচ্ছিল আমার। নিঃশ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছিল। তারপর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলাম মাটিতে। তারপরের ঘটনা কিছুই মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন আমি রেলের পুলিশের অফিসে শুয়ে। একজন লোক আমার মুখে জল ছিটিয়ে দিচ্ছে। জ্ঞান ফিরতেই ধড়মড়িয়ে উঠে বসলাম। পাশে বসা লোকটিকে চিনতে অসুবিধা হলো না আমার। এ যে সেই স্টেশন মাস্টার। আমার জ্ঞান ফিরতে দেখে উনি বললেন, যা, এই যাত্রা বেঁচে গেছেন। ওনার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে যাই। তার মানে আবার কি? ঘুমের ঘোরে আপনি তো মশাই ট্রেন লাইন ধরে হাঁটছিলেন। আর সেই সময় আপ লাইনের ট্রেন আসছিল। ভাগ্যিস আমি আগে ভাগেই দেখতে পাই। নইলে কোনো কথা নেই আমার মুখে। আমি যেন বোবা হয়ে গেছিলাম। কেবল কষ্ট করে একটা কথা জিজ্ঞেস করলাম কোনো মতে, আচ্ছা ওখানে আর কোনো লোক ছিল কি? লোক? কই, কেউ না। পুরো স্টেশন ফাঁকা। আপনি ছাড়া আর কেউ ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তাহলে সেই কে ছিল? স্টেশন মাস্টার অবাক হয়ে প্রশ্ন করলেন, কে? সেই লোক যে আমার সামনেই বসেছিল, নিজের নাম বলেছিল পরাণ। স্টেশন মাস্টার ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। তারপর একটা অদ্ভুত কথা বললেন, আপনার কি মাথায় ব্যামো আছে? কি সব আবোল তাবোল বলছেন? আপনি ছাড়া আর কেই ছিল না। আমি আর কথা বাড়াইনি। তারপরের দিন সকালেই ট্রেন ধরে কলকাতা ফিরি। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই তীব্র শব্দে ফের একটা বাজ পড়ল। আর সাথে সাথেই জানলার পাল্লাগুলো দমকা হাওয়ায় সশব্দে খুলে গেল। সেই পাল্লা খুলে গেছিল না কেউ খুলে দিল বলতে পারি না। অয়ন অবশ্য কারেন্ট আসার পরেও বেশ অনেকক্ষণ বাড়ি ফিরতে পারেনি। সমাপ্ত।